আজকের ভিডিওতে আমি তোমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এইভাবে শিখিয়ে দেব যে একবার বুঝে গেলে লাইফ টাইমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কোনো কনফিউশন তোমাদের থাকবে না। আর একবার তুমি যদি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ভালোভাবে বুঝে যাও, তুমিও অন্য কাউকে বোঝাতে পারবে কিভাবে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুঁজতে হয় এবং সেটা কাজে লাগিয়ে কিভাবে ট্রেড করতে হয়। তো চলো ইজি ল্যাঙ্গুয়েজে ভিডিওটা শুরু করা যাক। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে বাংলা ভাষায় খুব সহজভাবে স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা হচ্ছে একটা জোন। এটা এরকম না যে অনেক জায়গায় আমরা দেখি যে এটাকে শুধু আমরা একটা লাইন দিয়ে রেখি, ওটা একটা পার্টিকুলার প্রাইসকে আমরা বুঝি যে একটাই পার্টিকুলার পয়েন্ট, এক্স্যাক্ট পয়েন্ট। কিন্তু অ্যাকচুয়ালিতে প্রথমে যে মিসকনসেপশনটা আছে সেটা তোমাদের বলে দিই, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোনো এক্স্যাক্ট একটা পয়েন্ট হয় না, এটা একটা জোন হয়। যেই জোনে গিয়ে স্টকের প্রাইস কোনো একটা অ্যাকশন নেয়, হতে পারে সে উপরে যাবে বা নিচে আসবে বা ব্রেকআউট দেবে, কিছু একটা অ্যাকশন নেয়। তো প্রথমে এটা তুমি বুঝে নাও যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুটো হচ্ছে একটা জোন। আর ইজি ভাষায় সাপোর্ট বুঝতে হলে, সাপোর্ট হচ্ছে যেই জায়গাটায় বায়ার্সরা বসে আছে, যখনই ওই জায়গায় প্রাইস আসবে বায়ার্সরা বসে আছে যে ওখান থেকে তারা বাই করবে। সেম ভাবে রেজিস্ট্যান্স জোন কি? রেজিস্ট্যান্স জোন হচ্ছে যেখানে সেলার্সরা বসে আছে, যখন স্টকের প্রাইস ওই জায়গাটায় আসে সেলার্সরা বসে থাকে ওই জায়গা থেকে স্টকটা সেল করবে বলে। তো আমরা কি বুঝলাম? সাপোর্ট হচ্ছে যেখানে বায়ার্সরা বসে আছে, যেখান থেকে বাইং আসতে পারে। আর রেজিস্ট্যান্স হচ্ছে যেই জোনটায় সেলার্সরা বসে আছে, যে যখনও প্রাইস ওই রেজিস্ট্যান্স এরিয়াতে আসবে তারা ওখানে সেল করবে। বোঝা গেল? ধরো একটা এক্সাম্পল নিয়ে বুঝতে গেলে, সাপোজ এখন সোনার দাম 1,00,000 টাকা চলছে। এবার সোনার দাম যদি একদিনের জন্য 50,000-এ আসে, তুমি কি কিনবে? অবশ্যই কিনবে। শুধু তুমি না, পুরো দুনিয়া ওই দিন সোনার দাম কিনবে। কেন? এখানে বায়ার্সরা বুঝতে পারছে যে এখন সোনার দাম কমেছে, সোনার দাম চিপ আছে, তো ওরা ওখানে বসে আছে কেনার জন্য। তো স্বাভাবিকভাবে এটা খুব নর্মাল ইকোনমিক্স। যখন সোনার দাম 50,000-এ আসবে, অবশ্যই হবে সাপ্লাই তো আমার সেমই রয়েছে, কিন্তু যেহেতু চিপ আছে ওখানে প্রচুর বায়াররা বসে রয়েছে, প্রচুর লোক ওখানে গিয়ে সোনা কিনছে 50,000-এ। আর যখন ডিমান্ড বাড়বে সাপ্লাই তখন কমবে, যখন ডিমান্ড বাড়বে সাপ্লাই কমবে, তখন কি হবে? প্রাইস অটোমেটিক্যালি শুট আপ করবে। তো কি হয়, যখন আমার প্রাইসটা সাপোর্ট এরিয়াতে আসে, যেহেতু ওখানে বায়ার্সরা বসে আছে, প্রচুর বায়ার্স ওখান থেকে বাই করা শুরু করছে, তো সাপোর্ট এরিয়া থেকে প্রাইস কি হয়? শুট আপ হওয়ার চান্সেস থাকে। বোঝা গেল? তো তার মানে এখানে এই যে সাপোর্ট এরিয়াটা, এটা হচ্ছে বায়ার্সদের এরিয়া। যখনও প্রাইস সাপোর্ট এরিয়াতে আসে, নিচে আসে, লোকে বোঝে যে এটা মেবি চিপ প্রাইস, এটা বেস্ট প্রাইস, তো ওখান থেকে বায়ার্সরা অলরেডি কেনা শুরু করে। আর যখন ডিমান্ড বাড়বে এবং সাপ্লাই কমবে, তখন কি হবে? প্রাইস অটোমেটিক্যালি শুট আপ করবে। এটা তো গেল সাপোর্টের কনসেপ্ট। সেম ভাবে রেজিস্ট্যান্সে কি হয়? সাপোজ যখন সোনার দাম 50,000 ছিল, প্রচুর লোক গোল্ড কিনে রেখেছিল বা ইটিএফ কিনে রেখেছিল। এবার যখন তারা দেখছে যে এত স্পিডে 2 বছরের মধ্যে সোনার দাম 50,000 থেকে 1,00,000 পৌঁছে গেছে, তো এরা এবার কি ভাবছে যে এত স্পিডে মার্কেট উপরে গেছে, হয়তো এবারে মার্কেট হল্ট করতে পারে, নিচে আসতে পারে, রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। তো তখন যারা অলরেডি দেখছে আমার 50,000 প্রফিট হয়ে গেছে, 100% গ্রোথ হয়ে গেছে, তো তারা তখন কি করবে? তারা হতে পারে ওখান থেকে বেচা শুরু করবে, তারা সেল করা শুরু করবে। আর যখন ওইখানে সেল করা শুরু করবে, যখন 1,00,000 যখন হয়ে গেছে, অনেক লোকই আছে যে তারা ভাবছে যে এখন সোনার দাম অনেক বেশি হয়ে গেছে, এখন তারা কিনবে না। তো এখানে ডিমান্ড কমে যাচ্ছে কিন্তু সাপ্লাই আছে। ডিমান্ড যেহেতু, তো এখানে কি হচ্ছে, যেহেতু সোনার দাম 50 থেকে 1,00,000 হয়ে গেছে, এত দাম বেড়ে গেছে, হয়তো লোকজন কম কিনছে। আর যারা অলরেডি অনেকটা প্রফিটে বসে রয়েছে তারা তখন এখানে সেল করতে চাইছে। আর যখনই ডিমান্ড মার্কেটে কমে যাবে, তো লোকজন অলরেডি প্রফিট হয়ে গেছে, তারা সেল করবে, অটোমেটিক্যালি প্রাইস কি হবে? প্রাইস নিচের দিকে আসা শুরু করবে। তো রেজিস্ট্যান্স এরিয়ায় যেহেতু সেলার্সরা বসে আছে, অলরেডি তাদের প্রফিট হয়ে গেছে, তারা সেল করা শুরু করে দিচ্ছে, আর ডিমান্ডও মার্কেটে নেই, যেহেতু অলরেডি খুব হায়ার প্রাইসে রয়েছে, তো সেই জন্য স্বাভাবিকভাবে ওর প্রাইসটা নিচের দিকে আসা শুরু হচ্ছে। ইজি রেগুলার লাইফের যে আমাদের ইকোনমিক্স, সেটাই এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ হয়। বোঝা গেল? যদি আরো ইজি ল্যাঙ্গুয়েজে বুঝতে হয়, তাহলে সাপোজ ভাবো প্রাইসটা এখানে রয়েছে, এখান থেকেও নিচে পড়া শুরু করলো, আর এখানে ধরো তোমার একটা হাত আছে বা কিছু আছে। যদি আরো ইজি ভাবে বুঝতে হয়, সাপোজ ধরো কোনো একটা তোমার হাতে বল আছে বা কিছু একটা আছে যেটা নিচের দিকে আসছে,
আস্তে আস্তে এখানে যদি তোমার হাত থাকে বা কিছু একটা থাকে, তো নিচে এসে কি হবে, এখানে আটকে যাবে। এখানে আটকে যাওয়ার পর হতে পারে বাউন্স ব্যাক করে উপরে গেল। তো এই যে নিচে এসে আটকে গেল, এখানে বাউন্স ব্যাক করে উপরে গেল, এই জায়গাটাকেই আমরা বলছি সাপোর্ট, যেটাকে সাপোর্ট নিয়ে ও বারবার উপরে যাওয়ার চেষ্টা করছে। সেম ভাবে রেজিস্ট্যান্স, কোনো জিনিস ধরো তুমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, উপরে ওর কাছে কোনো একটা বাধা রয়েছে বা কিছু একটা জিনিস রয়েছে যেটাতে গিয়ে ও আটকাচ্ছে। এখানে আটকে যখন ও আবার নিচের দিকে আসছে, বারবার ও উপরে যাচ্ছে, আর ওখানে আটকে যদি নিচের দিকে আসে, যেই জিনিসটা রয়েছে সেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স, যেটা রেজিস্ট করে উপরে যেতে পারছে না। তো বোঝা গেল অ্যাজ হিউম্যান সাইকোলজি, সাপোর্ট হচ্ছে যেখানে বায়ার্সরা বসে আছে, রেজিস্ট্যান্স হচ্ছে যেখানে সেলার্সরা বসে আছে। তো আই থিঙ্ক এই জিনিসটা একদম তোমাদের ক্লিয়ার হয়ে গেছে জলের মতো। তো সাপোর্ট হচ্ছে যেখানে আমাদের বায়ার্সরা বসে আছে, আর রেজিস্ট্যান্স হচ্ছে যেখানে আমাদের সেলার্সরা বসে আছে। এটা তো গেল একদম বেসিক কনসেপ্ট। এর সাথে সাথে ব্রেকআউট কি হয়, চেঞ্জ ইন পোলারিটি কি হয়, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কে ইউজ করে তুমি ট্রেড কিভাবে করবে, এই সবকিছু আমরা ভিডিওতে আস্তে আস্তে শিখবো। তো চলো ডিটেলে গিয়ে আরো বুঝি। এবার আমরা বুঝি প্রাইস কখন রেজিস্ট্যান্স কে ব্রেক করে ব্রেকআউট দেয়। এবার এতক্ষণ তো আমরা বুঝলাম যে রেজিস্ট্যান্স এরিয়া এলে নর্মালি সেলাররা ঠেলে একে নিচে পাঠিয়ে দেয়, কিন্তু রেজিস্ট্যান্স এরিয়ায়ও 2 বা 3 বার পর ওখানে যখন বায়ার্সরা বোঝে যে এটার প্রাইস উপরে আরো যেতে পারে, তো বায়ার্সরা রেডি হয়ে যায় ওই প্রাইসে বাই করার জন্য। তো এই রেজিস্ট্যান্স এরিয়ায় এবার বায়ার্সরা আসতে থাকে। তো যখন সেলাররা ওকে নামানোর চেষ্টা করে, বায়ার্সরা ফুল ফ্লেজে ওখানে কেনা শুরু করে। আর যখন বায়ার্সদের পাওয়ার বেশি হয়ে যায়, বেশি বায়ার্সরা কেনা শুরু করে, প্রাইস অটোমেটিক্যালি রেজিস্ট্যান্স ব্রেক করে উপরের দিকে চলে যায়। তো এই টাইমে এতক্ষণ যেটা তোমার রেজিস্ট্যান্স হিসাবে কাজ হচ্ছিল, যেখানে বারবার প্রাইস এসে ধাক্কা খেয়ে নিচে যাচ্ছিল, সেটা এখন অ্যাজ আ রেজিস্ট্যান্স করে উপরের দিকে বায়ার্সরা নিয়ে গেছে। আর এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলি ব্রেকআউট। এই ব্রেকআউট ট্রেডও খুব পপুলার, সেটার উপরেও আমরা আসবো ডিটেলে। তো এখন আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে যে যেটা রেজিস্ট্যান্স থাকে, ওখানে যখন বায়ার্সরা বেশি পাওয়ারফুল হয়ে যায়, বায়ার্সরা যখন রেডি থাকে ওই প্রাইসে কেনার জন্য, ওদের মনে হয় যে এটা চিপ হয়ে গেছে, ওইখানে বায়ার্সরা ফুল ফ্লেজারে কেনা শুরু করে, আর তখন ওই রেজিস্ট্যান্সটা ব্রেক করে প্রাইস ব্রেকআউট দিয়ে দেয়। আর যখনই প্রাইস ব্রেকআউট দেয়, ওটা সিম্পল মানে এটাই হচ্ছে যে ওখানে সেলার্সরা উইক হয়ে গেছে, ওখানে বায়ার্সরা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। ইন ফিউচার এই যে রেজিস্ট্যান্স যেটা ছিল, এটা ইন ফিউচার হতে পারে যে অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করবে। তো আগে যেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল, যেহেতু ওখানে সেলার্সরা উইক হয়ে গেছে, বায়ার্সরা বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তো ওই জায়গাটা ইন ফিউচার রেজিস্ট্যান্সের জায়গায় সাপোর্ট হিসাবে কাজ করে। সিম্পল এক্সাম্পল হিসেবে এটা তোমরা নিতে পারো, যখন 50,000 ছিল, তো অনেক টাইম অব্দি এরকম গেছে যে 50,000 খুব হাই, তো 50 কাছে গিয়ে আবার প্রাইস হালকা নিচে এসেছে, আবার উপরে গেছে, আবার নিচে এসেছে। কিন্তু একটা টাইমে এরকম হয়েছে যখন বায়ার্সরা বুঝেছে যে প্রাইস আরো উপরে যেতে পারে, 50,000ও চিপ, তো তারা 50,000-এ কেনা শুরু করেছে। তো তখন সোনার দাম 50 থেকে 70 গেছে, আবার 70,000-এ অ্যাজ আ রেজিস্ট্যান্স কাজ করেছে। রেজিস্ট্যান্স কাজ করার পর আবার বায়ার্সরা বুঝেছে যে একে আবার ওরা বাই করা স্টার্ট করবে, তো 70 থেকে 80 গেছে। এরকম করতে করতে সোনার দাম 1,30,000 অব্দিও পৌঁছেছিল, যেহেতু বায়ার্সটা ওই টাইমে ওখানে অ্যাক্টিভ বেশি হয়ে গেছিল। তো বোঝা যাচ্ছে কিভাবে একটা রেজিস্ট্যান্স এটা কিছুদিনের জন্য কাজ করে, তারপরে আবার ওখানে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে ওর প্রাইস ব্রেকআউট করে উপরের দিকে বায়ার সাইডে নিয়ে যায়। আর যখন এইরকমই বারবার রেজিস্ট্যান্স ব্রেক করে, সেলার্সরা উইক হয়ে যাচ্ছে আর বায়ার্সরা পাওয়ারফুল হয়ে বারবার উপরের দিকে চলে যাচ্ছে, এই রকম সিচুয়েশনেই আমাদের ট্রেন্ড কন্টিনিউয়েশন হতে থাকে। ট্রেন্ড কন্টিনিউয়েশন মানে উপরের দিকে যাচ্ছে, সেলার্সরা চেষ্টা করে হালকা নিচে আনছে, কিন্তু বায়ার্সরা এত বেশি অ্যাক্টিভ, এই যে হায়ার লো যেটা বানালো, বায়ার্সরা ফুল দমে ওটাকে ব্রেক করে উপরের দিকে চলে যায়, আবার হালকা নিচে আসে, আবার বায়ার্সরা ওটাকে ব্রেক করে উপরের দিকে চলে যায়। যখন এইরকম কন্টিনিউয়েশন হতে থাকে, এই টাইমে গিয়ে আমরা কি বুঝি যে ট্রেন্ড আমাদের কন্টিনিউয়েশন হচ্ছে, এটা এখন আপ ট্রেন্ডে আছে মার্কেট। কেন, এইখানে সেলার্সরা অলরেডি উইক হয়ে গেছে, বায়ার্সরা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো চলো এই যে কনসেপ্টগুলো এখন আমরা তোমাদের মুখে বললাম, এই জিনিসগুলো চার্টে গিয়ে বুঝি, তাহলে আর তোমাদের বুঝতেও সুবিধা হবে কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তোমরা ড্র করবে, কিভাবে এটা তোমাকে ট্রেডিং এ হেল্প করবে, এবং কিভাবে চেঞ্জ ইন পোলারিটি বুঝবে। স্ক্রিনে দেখো আমি রিলায়েন্সের একটা ডেলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। তো এইখানে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা বুঝবে যে কোথায় সাপোর্ট বা কোথায় রেজিস্ট্যান্স হতে। তো প্রথমেই আমি কি বলেছিলাম, সাপোর্ট বা রেজিস্ট্যান্স একটা পার্টিকুলার লাইন হয় না, যদিও আমরা লাইন দিয়ে কখনো বোঝাই, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা জোন হয়, যেটা একটা পার্টিকুলার জোন
যেই জোন থেকে বারবার হয়তো প্রাইস সাপোর্ট নিয়ে উপরে যায় বা উপর থেকে রেজিস্টকে নিচে আসে। তো সিম্পল এইখানে যদি দেখো এই জায়গাটায় তুমি কি দেখতে পাচ্ছ, আমাদের চোখের সামনে এই জায়গাটায় দেখো প্রাইস নিচে এসেছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি আবার ও উপরের দিকে বাউন্স ব্যাক করেছে, আবার ও এইখান থেকে দেখো নিচের দিকে এসে সেম এই যে জায়গাটা এই জোনটায় এখান থেকে আবারও বাউন্স নিয়ে উপরের দিকে যাচ্ছে, তারপরে আবারও নিচে এসেছে সেম জায়গাটায়। তো এই জায়গাটায় আমরা কি বুঝতে পারছি, দেখো প্রাইস বারবার নিচে আসছে, বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে, সেম এখানে 3বার হয়েছে। তো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা একটা সাপোর্ট জোন হিসাবে বলতে পারি। তো এই সাপোর্ট জোনটা আমরা কিভাবে দেখাবো, এই যে ব্রাশ টুল দেখছো, ব্রাশ টুলে ক্লিক করলে এইখানে নিচে দেখো একটা রেক্টাঙ্গেল তুমি পেয়ে যাবে। তুমি চাইলে এই রেক্টাঙ্গেলটা সিলেক্ট করে এইখান থেকে দেখো এই যে জোনটা আমি মার্ক করে দিলাম, এই জোনটা মার্ক করা মানে কি, যে এই জোনের এইখান থেকেও সাপোর্ট নিতে পারে, নিচের এখান থেকেও সাপোর্ট নিতে পারে, বা এইখান থেকেও সাপোর্ট নিতে পারে। এরকম কোনো পার্টিকুলার লাইন না যে 1359 বা 1360 এক্স্যাক্ট এই প্রাইস থেকে ও সাপোর্ট নেবে, হতে পারে এই যে জোনটা রয়েছে এই জোনের যে কোনো জায়গা থেকে রিলায়েন্স সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। তো এটা এখানে একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করছে। এবার পিছনে গিয়ে দেখি এখান থেকে আগে কোথাও সাপোর্ট নিয়েছে নাকি, দেখো এই জায়গাটাতেও হালকা ও নিচে এসে আবারও উপরে গেছিল। তো ডেইলি টাইম ফ্রেমে বোঝা যাচ্ছে কিভাবে আমি সাপোর্ট বুঝছি। এবার তোমরা চাইলে, তোমরা যেই টাইম ফ্রেমে কাজ করো, তোমরা চাইলে সবসময় হায়ার টাইম ফ্রেমে গিয়েও সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চেক করতে পারো, কারণ হায়ার টাইম ফ্রেমে অ্যাকুরেসি সবসময় বেশি। তো এটা তো গেল সাপোর্ট জোন। এবার চোখের সামনেই দেখো আমি আরেকটা রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি, কোন জায়গাটায়, এই জায়গাটায়। এই জায়গাটা দেখো প্রাইস উপরে গিয়ে নিচে এসেছে, আবার উপরে গিয়ে আবার ধাক্কা খেয়ে নিচে এসেছে, আবার উপরে গিয়ে ধাক্কা খেয়ে নিচে এসেছে। কিন্তু এই জায়গাটায় দেখো, যেটা আমি তোমাদেরকে ওখানেও কনসেপ্টটা বোঝাচ্ছিলাম, যে রেজিস্ট্যান্স একটা টাইম অবধি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। যখন সিম্পল ভাবে বোঝো, যদি একটা বাস থাকে আর তুমি নিচ থেকে কোনো একটা ভারী জিনিস ওটাকে দিয়ে বারবার উপরের দিকে ধাক্কা দিচ্ছ, প্রথমবার ধাক্কা খেলো নিচে এলো, সেকেন্ড বার উপরে গেল ধাক্কা খেলো নিচে এলো, থার্ড বার ধাক্কা খেলো নিচে এলো। সাপোজ তুমি ধরো এই জায়গাটায় সেম ভাবে আমি রেক্টাঙ্গেল দিয়ে আরেকটা আমি এখানে রেজিস্ট্যান্স ড্র করে দিচ্ছি। আমি কি বুঝতে পারছি, এই জায়গাটা এজ রেজিস্ট্যান্স কাজ করছে, একবার দুবার তিনবার অলরেডি ও ধাক্কা খেয়ে নিচে এসে গেছে। সাপোজ এখান থেকে একটা লোহার বল ছুটছো, এটা ধাক্কা খেলো নিচে এলো, আবার ধাক্কা খেলো নিচে এলো, আবার ধাক্কা খেলো নিচে এলো। যখন এটা ভারী জিনিস বারবার উপরের থেকে ধাক্কা দিচ্ছে, স্বাভাবিকভাবে ওটা উইক হয়ে যাচ্ছে। তো লাস্ট বার এখানে যখন এতটা উইক হয়ে গেছে, বা যদি তুমি বায়ার সেলারের কনসেপ্ট দিয়ে বোঝো, তো বায়ার্সরা কি করছে, বুঝতে পারছে যে অনেকবার নিচে হয়েছে, এখানে প্রাইসটা এখন চিপ এ উপরে যেতে পারে, তো একে ধাক্কা দিয়ে উপর দিকে ব্রেকআউট দিয়ে দিচ্ছে। তখন আর এই রেজিস্ট্যান্সটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে না, ও এখানে সেলারদের উইক হয়ে গেছে এবং বায়ার্সরা বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তো এখানে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। তো এই রেজিস্ট্যান্সটা এতদিন অ্যাজ আ রেজিস্ট্যান্স কাজ করছিল, কিন্তু এখন রিলায়েন্স ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। তো বোঝা যাচ্ছে কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝবে। তো এখানে দেখো তুমি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ব্রেকআউট তিনটেরই এক্সাম্পল বুঝে গেলে। তো সেম ভাবে আমরা, এটা তো গেলাম ডেইলি টাইম ফ্রেমে, এবারে একবার উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখি উইকলি টাইম ফ্রেমে এটা কিরকম। দেখো যেটা আমরা ডেইলি টাইম ফ্রেমে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করেছিলাম, উইকলি টাইম ফ্রেমেও দেখো সেম জায়গা থেকে ও পারফেক্টলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সও নিয়েছে। তো এবার উইকলি টাইম ফ্রেমে তুমি কি দেখতে পাচ্ছ, উইকলি টাইম ফ্রেমে দেখো চোখের সামনে একটা সুন্দর রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এর অল টাইম হাই এর রেজিস্ট্যান্স। তো এইখানে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করে দিই। তো দেখো প্রাইস একবার ফার্স্ট টাইম অল টাইম হাই থেকে এসে নিচের দিকে গেছে, আবার উপরে যাওয়া শুরু করেছে, এখান থেকে হালকা গিয়েই ও রেস্ট। তো এই যে এখন প্রাইসটা যাচ্ছে, আমরা কি বলতে পারি, যখন প্রাইসটা এত অবধি পৌঁছাবে হতেই পারে ও রেজিস্টকে নিচে চলে আসবে। তো আমরা এটা অ্যাটলিস্ট বুঝতে পারছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে, যে প্রাইসটা নিচের দিকে আসছে, কিন্তু উপরের দিকে ও যদি সাপোজ যদি কেউ ট্রেড নিত, এই যে ধরো উইকলি টাইম ফ্রেমে, সাপোজ যদি কেউ ডেইলি টাইম ফ্রেমে এই ব্রেকআউটের ট্রেড নিত, আমি ডেইলি টাইম ফ্রেমে আবার চলে যাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। সাপোজ কেউ যখন দেখছে এইখানে এই রেজিস্ট্যান্সটা ছিল, ব্রেক করে উপরের দিকে গেল, হায়ার হাই যখন হয়েছে, সাপোজ এখানে কেউ এন্ট্রি নিয়েছে, তো এন্ট্রি নেওয়ার পর স্বাভাবিকভাবে সে কি বুঝতে পারবে, যে এখানে এন্ট্রি নেওয়ার পর আগের বার এখানে আমার রেজিস্ট্যান্স আছে,
তো আমার ম্যাক্সিমাম টার্গেট আমি কত দূর নিতে পারি এই অবধি। এরপরে যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে আগে দুবার আর উইকলি টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স আছে, তো হতে পারে প্রাইস হালকা নিচের দিকে আসবে। তো সেই জন্য তারা কি করতে পারবে, তারা এখানে আগে থেকেই সতর্ক হয়ে যাবে যে প্রাইস কতদূর যেতে পারে। আর এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা ভীষণ বড় পার্ট। তো এইটা দেখেই তুমি বুঝতে পেরে যাবে তোমাকে কোন টাইমে ট্রেড নিতে হবে, কোন টাইমের আগে তুমি ট্রেড থেকে এক্সিট করার প্ল্যান করতে পারো। যেমন এখানে যারা ট্রেড নেবে তারা বুঝে যাবে যে এর পরে অবধি তারা ওয়েট করবে না, এখানে যতক্ষণ যাবে তার আগে তাদের এক্সিট করে দেওয়াই তাদের জন্য বেনিফিশিয়াল হবে। কেন এখানে অলরেডি আগে দুবার উইকলি টাইম ফ্রেমে রেজিস্টকেও নিজে এসেছে, বোঝা যাচ্ছে। এবার আবার আমরা উইকলি টাইম ফ্রেমে চলে যাই। এটা তো গেল রেজিস্ট্যান্স জোন। সেম ভাবে এই জায়গাটায় দেখো, আমি উইকলি টাইম ফ্রেমেই দেখাচ্ছি। উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছ এই যে এটা অ্যাজ আ রেজিস্ট্যান্স কাজ করছিল। আর এই যে চেঞ্জ ইন পোলারিটির কনসেপ্ট যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বলছিলাম, সেই কনসেপ্টটাও এখানে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো এই যে জোনটা দেখো, এটা এর আগে নিচে এসে উপরে গেল, আবার ধাক্কা খেয়ে নিচে এলো, আবার উপরে গেল ধাক্কা খেয়ে নিচে এলো, আবার উপরে গেল ধাক্কা খেয়ে নিচে এলো, আবার উপরে গেল, তারপর এখানে ব্রেকআউট দিয়ে স্ট্রেট এত অব্দি উপরে গেছে। এই জায়গাটায় যদি একটু ভালো করে দেখো, এখানে তোমাদের অনেকগুলো জিনিস একসাথে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমেই যদি তুমি উইকলি টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স ড্র করে নাও, এখানে আমি কি দেখতে পাচ্ছিলাম যে আমরা অলরেডি, আমি এখানে বুঝতে পারছি এটা আর অল টাইম হাই আপাতত, যে এখানে অলরেডি একটা রেজিস্ট্যান্স আছে, এখানে রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট করে নিচে এসেছে। এবার এইখানে তুমি একটা রেজিস্ট্যান্স বুঝতে পারছো যেখান থেকে অলরেডি প্রাইসটা 3বার ধাক্কাকে নিচে দিয়ে গেছে। তারপরে ফোর্থ টাইম যখন ব্রেক হয়ে গেছে, বায়ার্সরা ওখানে পাওয়ারফুল হয়ে গেছে, ও এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো এখানে ব্রেকআউট ট্রেড কেউ প্ল্যান করতে পারে। এখানে যদি কেউ ব্রেকআউট ট্রেড প্ল্যান করে, তার নেক্সট টার্গেট কত দূর হতে পারে, তার নেক্সট টার্গেট হতে পারবে তার প্রিভিয়াস রেজিস্ট্যান্স। এখানে যখন ব্রেকআউট ট্রেড কেউ প্ল্যান করেছে, তার প্রিভিয়াস রেজিস্ট্যান্স কোনটা, তার প্রিভিয়াস রেজিস্ট্যান্স এই জায়গাটা হতে পারে বা এই জায়গাটা হতে পারে, এখান থেকে প্রাইস শার্প ফল করেছে। তো এইখানে ট্রেড প্ল্যান করলে সে তার টার্গেট কত দূর অবধি ম্যাক্সিমাম রাখবে, তার টার্গেট ম্যাক্সিমাম এত দূর রাখবে। কেন প্রিভিয়াস রেজিস্ট্যান্স অবধি সে তার টার্গেট রাখতে পারে, কেন সে জানে এইখান থেকে এত দূর অবধি সে ইজিলি যেতে পারবে। কিন্তু এইখানে তারা জানে এই প্রিভিয়াস রেজিস্ট্যান্সে সেলারসরা বসে আছে, তো হতে পারে তার প্রাইস এখানে গেলে সেলাররা সেল করে আবার ওকে নিচে নামিয়ে দেবে। তো এইখানে কেউ যদি ব্রেকআউট ট্রেড নেয়, সে এত দূর অবধি তার টার্গেট প্ল্যান করতে পারে। এরপরে আসছে নেক্সট কনসেপ্ট। আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো ব্রেকআউটে যারা ট্রেড প্ল্যান করবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শুধু এইটুকুর কনসেপ্ট যদি তারা ভালোভাবে বুঝে যায়, তারা এটা বুঝে যাবে যে কোন জায়গাটায় এন্ট্রি নিতে হতে পারে, টার্গেট তারা কত দূর প্ল্যান করতে পারে, মার্কেট কোন জায়গা থেকে ঘুরতে পারে, এই জিনিসগুলো তাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই কনসেপ্টটা বোঝা গেল। এরপরে নেক্সট কনসেপ্ট, এই যে জোনটা যেটা এতক্ষণ দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, 3বার ও রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, এখানে ব্রেকআউট দিয়ে উপরের দিয়ে গেছে। এই সেম জোনটা খেয়াল যদি একটু ভালো করে করো, এই যে দুটো জোন এটা মোটামুটি কাছাকাছি একই জায়গাতে রয়েছে। দেখো এই সেম জোনটা যেটা অ্যাজ আ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, এবার এইখানে ব্রেকআউট দিয়ে উপরে গেল, প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকে আবার রেজিস্টকে নিচে এলো, কিন্তু যেই জোনটা থেকে ও আগে রেজিস্ট খাচ্ছিল সেই জোনটা থেকে ও সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু হয়েছে। তো যেটা এতদিন আগে আমার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল, সেই সেম জোনটা এখন আমার সাপোর্ট হিসাবে কাজ করছে। তো এই যে চেঞ্জটা, এইটাকে আমরা বলি চেঞ্জ ইন পোলারিটি। যখন একটা রেজিস্ট্যান্স বহুদিন ধরে অ্যাজ আ রেজিস্ট্যান্স কাজ করছিল আর তারপরে একবার ব্রেকআউট দিয়ে দিল, ব্রেকআউট দেওয়ার পর ও উপরে গিয়ে আবার নিচে এসে ওই জোনটা থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করছে, এই যে জিনিসটা হচ্ছে এটাকে আমরা বলি চেঞ্জ ইন পোলারিটি। এটা যেরকম রেজিস্ট্যান্সটা অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করছে এইখানে, সেম ভাবে যখন সাপোর্ট থাকে, সাপোর্ট নিয়ে বারবার ও উপরে যাচ্ছে, তারপর যখন নিচের দিকে ব্রেক করে ও নিচে চলে যায়, সেম সাপোর্টটা ও অ্যাজ আ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। বোঝা গেল? ধরো বারবার সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছিল, একবার ব্রেক করে নিচে গেল, তারপর যখন উপরে আসবে ওটাকে অ্যাজ আ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে ও নিচের দিকে যাওয়া শুরু করে। সেটারও আমি এক্সাম্পল পেলে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা খুব সিম্পল, আই থিঙ্ক ক্লিয়ার হলো। তো যারা এখানে ট্রেড নেবে তারা এখানে নেক্সট টার্গেট কতদূর প্ল্যান করতে পারে, তারা এইখানে যখনই আসবে তারা তখন সতর্ক হয়ে যাবে যে এখানে সেলার্সরা বসে আছে, মেবি প্রাইস নিচে আসবে। তো এইখান থেকে যেহেতু প্রাইস নিচে আসার প্ল্যান হতে পারে, তো তারা এখানে মেবি টার্গেট হিট করে দেবে। তারপরে আবার যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে দেবে, যদি বায়ার্সরা এখানে অ্যাক্টিভ হয়ে যায়, এখানে যদি ব্রেকআউট দেয়, তারা আবার ট্রেড প্ল্যান করতে পারে। বোঝা গেল?
এবার এই জায়গাটাও চলো আমরা বুঝি। দেখো এই জায়গাতেও একটা কত বড় রেজিস্ট্যান্স তুমি দেখতে পাচ্ছ। মাল্টিপল টাইম এই রেজিস্ট্যান্স জোনটাকেও রেজিস্ট করে তারপরে এখানে অ্যাট লাস্ট ব্রেকআউট দিয়েছে। তো বোঝা যাচ্ছে কি হয় বুঝবে, খুব সিম্পল। সুইং দেখবে যে এই যে উপরে গেল সুইং বানালো নিচে এলো, উপরে গেল সুইং বানালো নিচে এলো। তো খুব ইজিলি তোমরা দেখেই বুঝতে পারবে কোন জায়গাটায় সাপোর্ট হচ্ছে কোন জায়গাটায় রেজিস্ট্যান্স হচ্ছে। তো এবার চলো ছোট টাইম ফ্রেমে গিয়েও তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। ধরো আমি 15 মিনিটসের টাইম ফ্রেমে যাচ্ছি। এবার একটা জিনিস দেখে নাও, যখন তুমি হায়ার টাইম ফ্রেমে কোনো লাইন টানবে না, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সবসময় লোয়ার টাইম ফ্রেমে দেখবে সেটা কাজ করছে। দেখো এইখানে আমি ডেলি অ্যান্ড উইকলিতে আমি লাইন টেনেছিলাম। তো যখন তুমি 15 মিনিটসে দেখবে, 15 মিনিটসেও এক্স্যাক্টলি ওই জায়গাগুলো থেকেই ও নিয়েছে সাপোর্ট বা রেজিস্ট। তো এই জিনিসগুলো এখানে সবসময় তাই জন্য বলা হয়, যখন তুমি যেই টাইম ফ্রেমে কাজ করবে, সাপোজ তুমি 15 মিনিটসের টাইম ফ্রেমে কাজ করছো, তো সবসময় ডেইলি টাইম ফ্রেমে বা আওয়ারলিতে ট্রাই করবে গিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে আসার। কেন, যত বেশি হায়ার টাইম ফ্রেমে তুমি সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা যে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করবে, ওর অ্যাকিউরেসি সবসময় বেশি হবে রাদার দেন ছোট টাইম ফ্রেম। তো আমরা কি বললাম যে 15 মিনিটসের টাইম ফ্রেমে গিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো 15 মিনিটসের টাইম ফ্রেমেও আমরা চলে যাচ্ছি, এটা না অন্য কোনো চার্টে যাই। তো চলো ধরো এবি ক্যাপিটালের 15 মিনিটসের টাইম ফ্রেমে আমি দেখি কোথায় কি রেজিস্ট্যান্স। তো দেখো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, 1 টাইম, 2nd টাইম, 3rd টাইম এখানে করে এখানে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু যে ব্রেকআউটটা ফেল হয়েছে। তো এবি ক্যাপিটালে দেখো চোখের সামনে আমরা একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। সাপোর্ট কোনটা, এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় অলরেডি ও একবার দুবার তিনবারও সাপোর্ট নিয়ে উপরে গেছে। আর রেজিস্ট্যান্সও দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স দেখো এই জায়গাটায় 1st টাইম, 2nd টাইম, 3rd টাইম ও রেজিস্ট করে নিচের দিকে এসছে, কিন্তু এই ব্রেকআউটও দিয়েছিল, কিন্তু ব্রেকআউটটা উপরের দিকে সাস্টেন করতে পারেনি প্রপারলি, তো নিচের দিকে আসছে। হতে পারে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে চলে যাবে বা এই ব্রেকআউটটা ফেল করে নিচে আসবে। তো এইখানে যদি কেউ ট্রেড প্ল্যান করে, সাপোজ এই ব্রেকআউটে হতে পারে এখানে সে তার ট্রেড প্ল্যান করেছে, সে ক্যান্ডেল লোতে নিচে স্টপ লস লাগিয়েছে। তো এখনো তার মেবি স্টপ লস হিট হয়নি, এখনো স্টপ লস তার হিট হয়নি ক্যান্ডেল লোতে। হতে পারে তার স্টপ লস হিট করবে, নয়তো এখান থেকে আবার বাউন্স ব্যাক করে উপরের দিকেও চলে যেতে পারে। সেম ভাবে ধরো আমরা এখানে যদি কিছু দেখি, আর আমরা ট্রেন্ড কন্টিনিউয়েশন কোনটাকে বলছি, দেখো এইটাকে আমরা বলছি ট্রেন্ড কন্টিনিউয়েশন। আমরা ট্রেন্ড কন্টিনিউয়েশনও বুঝেছিলাম যে যখন কোনো একটা যদি সাপোর্ট থাকে, সাপোর্টটাকে ব্রেক করে বারবার নিচের দিকে চলে যাচ্ছে, ওখানে হোল্ড করছে না, সেলার্সে যদি বেশি অ্যাক্টিভ হয়ে যায়, যদি বায়ার্স এর থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে যায়, ও বারবার নিচের দিকে যেতে থাকে, তো সেখানে ট্রেন্ড কন্টিনিউয়েশন হচ্ছে। এখানে দেখো এক্সাম্পল তুমি বুঝতে পারবে। তো দেখো যেটা আমরা বলছিলাম যে ট্রেন্ড কন্টিনিউয়েশন, সাপোজ এইখানে তার একটা রেজিস্ট্যান্স রয়েছে, ওর নিচের দিকে এলো, ও চেষ্টা করলো বায়ার্সরা হালকা ওকে উপরে নিয়ে যাওয়ার, কিন্তু যেহেতু সেলার্স এর পাওয়ার বেশি হয়ে যাচ্ছে ওকে আবার নিচে নিয়ে যাচ্ছে। সেম ভাবে বায়ার্সরা হালকা উপরে নিয়ে এলো, কিন্তু সেলার্সরা বেশি পাওয়ারফুল, তাই ওকে নিচে নিয়ে আসছে। এরকম করে বারবার যখন ওয়ান সাইডে সেলার্স বা বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে যায়, তখন আমরা কি দেখতে পারি, তখন আমরা ট্রেন্ড কন্টিনিউয়েশন দেখতে পারি। যেরকম এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড কন্টিনিউয়েশন। তো এইখানে আমরা বুঝতে পারছি যে এইখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কাজ করছে না, কারণ ওয়ান সাইডেড সেলার্সরা এখানে অনেক বেশি অ্যাক্টিভ রয়েছে। তো এই জায়গাতে তুমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স প্ল্যান করে ট্রেড প্ল্যান করতে পারবে না, কারণ এখানে ট্রেন্ড কন্টিনিউয়েশন হচ্ছে। যেমন আবার এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটায় দেখো আবার আমি এখানে একটা ছোট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্সটাকে এখানে ব্রেক করেছে। তো কেউ চাইলে এখানে ট্রেড প্ল্যান করতে পারে, এখানে ট্রেড প্ল্যান করলে তার এই ক্যান্ডেলের নিচে স্টপ লস হবে, আর দেখো ট্রেন্ড এখানে উপরের দিকে যাওয়া স্টার্ট করে দিয়েছে। সেম ভাবে এখানে যদি কেউ ট্রেড প্ল্যান করে, সে কি দেখতে পাচ্ছে, লাস্ট রেজিস্ট্যান্স তার এইখানে আছে, ঠিক আছে। তো লাস্ট রেজিস্ট্যান্সও সে যদি এখানে ড্র করে দেয়, তো এখানে যদি কেউ ট্রেড প্ল্যান করে, সে ম্যাক্সিমাম টার্গেট কত অব্দি প্ল্যান করতে পারে, এই অব্দি টার্গেট প্ল্যান করতে পারে, কারণ এখানেও দেখতে পাচ্ছে লাস্ট রেজিস্ট্যান্স আছে। তো বোঝা যাচ্ছে কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুব সিম্পল ভাবে তোমরা ইউজ করে নিজেদের ট্রেড প্ল্যান করতে পারো। তো এইটা তো গেল ম্যানুয়াল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো যদিও আমি এটাই প্রেফার করি যে ম্যানুয়ালি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স প্লট করা খুব ইজি। ম্যানুয়ালি প্লট করলে তুমি ডিফারেন্ট টাইম ফ্রেমে গিয়ে দেখতে পারবে। যেমন 15 মিনিটসে তুমি ট্রেড করো, তুমি ডেলি টাইম ফ্রেমে গিয়ে দেখো, বা আওয়ারলিতে গিয়ে দেখো, বা 4 আওয়ারে গিয়ে দেখো যে ওগুলো কিরকম ভাবে অ্যাকচুয়ালি কাজ করছে। একটা ইন্ডিকেটরও আছে, যে ইন্ডিকেটরটা ইউজ করে তোমরা অটোমেটিক্যালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন বুঝে যাবে। তো সেই ইন্ডিকেটরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ইনকেস যদি তোমাদের হেল্পফুল হয়। তো সিম্পলি ইন্ডিকেটর সেকশনে গিয়ে তোমরা সার্চ করবে পিভট পয়েন্ট।
তো দেখো এখানে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড যেটা দেখতে পাচ্ছ, এই ইন্ডিকেটরটা যদি তুমি অ্যাড করো অটোমেটিক্যালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেই টাইম ফ্রেমে তুমি খুলে রেখেছো চার্ট, সেই টাইম ফ্রেমে ও লাইন ড্র করে দেবে। তো দেখো এটা আমি চার্টে নিয়ে এলাম। তো এইখানে দেখো ও কত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখিয়ে নিয়েছে। তুমি একটু ডেইলি টাইম ফ্রেমে নিয়ে যাই, বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ কত হাজারো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ও তোমাকে দেখিয়ে দিয়েছে। তো কারোর যদি খুব দরকার হয় তাদের জন্য আমি এই ইন্ডিকেটরটা বলে দিলাম, যদিও এই ইন্ডিকেটরের কোনো দরকার হয় না সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের জন্য, তারা বাস নিজের সাথে ম্যাচ করানোর জন্য এটা ইউজ করতে পারো। আমি ইউজ করি না, তোমাদেরকে জাস্ট অ্যাজ অ্যান ইনফরমেশন বলে দিলাম যে এই ইন্ডিকেটরটা তোমরা চাইলে ইউজ করতে পারো। তো যেহেতু আমি ইউজ করি না, এটাকে ডিলিট করে দিচ্ছি, তোমরা চাইলে এটাকে দেখে নিতে পারো। দেখো এখানে সাপোর্ট দেখতে পাচ্ছ, সাপোর্ট 1 এখানে সাপোর্ট রয়েছে। এই যেটা দেখতে পাচ্ছ এটা আগের সাপোর্টের কথাও বলছে। তো বেস্ট হচ্ছে যদি তোমরা নিজের চার্টে যেই টাইম ফ্রেমে ট্রেড করছো এবং তার হায়ার টাইম ফ্রেমে গিয়ে নিজের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝে যাও। তো এইখানে আজকে আমরা কি কি কনসেপ্ট বুঝলাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে খুঁজবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে কিভাবে তোমরা ট্রেড প্ল্যান করবে, যেটা আমি তোমাদেরকে রিলায়েন্সে এক্সাম্পল দিয়ে বোঝালাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে কত ইজি ওয়েতে তোমরা এটা প্ল্যান করতে পারো যে কোন জায়গায় আমি ব্রেকআউট ট্রেড নিলে বা কোনো জায়গায় যদি আমার ট্রেড প্ল্যান হয় ম্যাক্সিমাম টার্গেট আমি কত অব্দি প্ল্যান করতে পারি, কোন জায়গা থেকে আমার প্রাইস নিচে আসার চান্স আছে বা কোন জায়গা থেকে যদি আমি শর্ট করি প্রাইস উপরে যাওয়ার চান্স আছে। তো সেই জিনিসগুলো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। আর চেঞ্জ ইন পোলারিটির কনসেপ্টও বুঝে গেছো, যেমন এইখানে আমাদের একটা চেঞ্জ ইন পোলারিটি দেখেছি, এইখানেও দেখো একটা চেঞ্জ ইন পোলারিটি কত সুন্দর দেখতে পেয়েছি, এখান থেকে আবারও সাপোর্ট নিয়েছে। তো আই হোপ এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা সলভ করার। আই হোপ আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করবো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।